লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশনের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো তার অ্যান্সারগুলো নিয়ে আমরা তখন আলোচনা করছি। এটা 7 নম্বর ভিডিওতে আমরা যেটা করছি সেটা হচ্ছে ব্রড কোশ্চেনগুলোর অ্যান্সারগুলোকে নিয়ে এবার একটু চিন্তা ভাবনা করি। মোটামুটি একটা গাইডলাইন এখান থেকে আমি দেওয়ার চেষ্টা করছি। আর এটার সঙ্গে আরেকটু সবাই যদি একটু মানে রিসার্চ করে একটু আরেকটু উন্নত করতে পারে তাহলে কিন্তু অ্যান্সারটা একটা মোটামুটি জায়গায় দাঁড়ায়। এখানে একটা জাস্ট গাইডলাইন হিসেবে আমি দিয়ে দিচ্ছি। আশা করছি এটাতে উপকার হবে, যারা একটি পড়তে চাইছে তাদের উপকার হবে, পরীক্ষাটা দিতে চাইছে। 2-এর এতে যেটা কোশ্চেনটা পড়েছিল 2021 সালে সিভিল অডিটের পার্টটাতে, সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য ডিউটিজ অফ দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাজ পার WBSR পার্ট 1-এর 10। এখানে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। মানে ডিউটিসটা কি, এখানে 3টে জিনিস আছে, ডিউটিস, অব্লিগেশন এবং রাইটস। অধিকারটা কি, বাধ্যবাধকতাটা কি, আর ডিউটি মানে দায়িত্বটা কি, এই 3টে কোশ্চেনই পড়ে। তো যখন করতে হবে তখন এই 3টেই কোশ্চেনেই কিন্তু আমার মনে হয় করে রাখা উচিত। উত্তরটা দেখা যাক। 1980 সালে ওয়েস্ট বেঙ্গল ডিউটিস, রাইটস অ্যান্ড অব্লিগেশন, এই যেটা বললাম সেটাই, অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ রুল 1980 এর মাধ্যমে WBSR পার্ট 1-এর সঙ্গে অ্যাপেন্ডিক্স 6-এর এটা যুক্ত হয়ে গেল। এই ধারার 3 নম্বর রুলে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিউটি সম্পর্কে বলা আছে। সেই নিয়ম অনুসারে জনসেবার মনোভাব প্রতিটি সরকারি কর্মচারীকে মনে রাখতে হবে। তিনি জনসেবক। তার কাজ নিষ্ঠার সঙ্গে সম্পাদন করতে হবে এবং জনসাধারণ বা সহকর্মীদের প্রতি সৎ আচরণ দেখাতে হবে। তিনি যেন তার উপরে অর্পিত কাজ দ্রুত এবং সৎভাবে সম্পন্ন করে জনসাধারণকে সাহায্য করতে চেষ্টা করেন। নাম্বার বি, ব্যক্তিগত ও রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকা। কর্ম সম্পাদনের সময় কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রভাব যেন তার উপরে না পড়ে। তাকে সততা, নিরপেক্ষতা এবং কাজের প্রতি একনিষ্ঠ থাকতে হবে। নাম্বার সি, রাষ্ট্রনীতি বিষয়কে নিরপেক্ষ থাকা। রাজ্যের নীতি বা প্রোগ্রাম সম্পর্কে তার ব্যক্তিগত মত ভিন্ন থাকলেও একজন সরকারি কর্মচারী হিসাবে তাকে দায়িত্বশীলভাবে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে নিজের মতের ঊর্ধ্বে গিয়ে নিজের দায়িত্ব পালন করতে হবে। নাম্বার ডি, দলগত কার্যক্রমে অংশগ্রহণ। প্রশাসনিক দক্ষতার জন্য দলগতভাবে কাজ করবার সংস্কৃতি প্রচার এবং উৎসাহিত করতে হবে এবং ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে নিজের কাজ কার্যকরভাবে সম্পাদন করতে হবে। নাম্বার ই, স্বার্থ সংঘাতের ক্ষেত্রে সতর্কতা। কাজের মধ্যে এমন কোনো বিষয় আসলে যেখানে তার বা তার আত্মীয়ের আর্থিক বা অন্যান্য কোনো ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকছে, সেই পরিস্থিতি হলে যত তাড়াতাড়ি সম্ভব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানাতে হবে। নাম্বার এফ, সম্পত্তির বিবরণ জমা দেওয়া। গ্রুপ ডি কর্মচারী ছাড়া প্রতিটি সরকারি কর্মচারীকে প্রতি বছর একটি নির্দিষ্ট ফর্মে নিজের পরিবারের অর্জিত বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণ নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এটা মোটামুটি একটা 10 নম্বরের কোশ্চেনের উত্তরের হিসেবে আমি যেটুকু পেলাম লিখলাম। এর সঙ্গে আরেকটু যদি অ্যাড করা যায় তাহলে খুব ভালো হয়। বি নম্বর, হোয়াট আর দ্য রাইট অফ গভর্নমেন্ট, এই রাইটটা চলে এসছে, তাহলে ডিউটিস এবং রাইটস দুটোই চলে আসলো, অব্লিগেশনটা বাদ আছে। এমপ্লয়িজ অ্যাজ পার WBSR পার্ট 1, এটা 10 নম্বরের কোশ্চেন। এবার একই ওয়েস্ট বেঙ্গল ডিউটিস, রাইটস অ্যান্ড অব্লিগেশনস অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ রুলস 1980 এর মাধ্যমে WBSR এর পার্ট 1-এর সঙ্গে অ্যাপেন্ডিক্স 6 যুক্ত হয়। সেই ধারার 4 নম্বর রুলে এই রাজ্যের কর্মচারীদের রাইট সম্পর্কে বলা আছে। এই নিয়ম অনুসারে সংগঠন করার অধিকার। প্রতিটি সরকারি কর্মচারীদের নিজস্ব সমিতি, ইউনিয়ন বা কর্মচারী সংগঠন গঠন করবার অধিকার রয়েছে। নাম্বার বি, ট্রেড ইউনিয়নের অধিকার এবং ধর্মঘটের অধিকার। সরকারি কর্মচারীরা সম্পূর্ণ ট্রেড ইউনিয়ন অধিকার ভোগ করেন, যার মধ্যে ধর্মঘট করবার অধিকারও অন্তর্ভুক্ত। তবে ধর্মঘটের অধিকার ব্যবহার করতে হলে নিয়ম অনুযায়ী বিধি মেনে চলতে হবে, যেটি অন্য একটি সংযোজক অধ্যায়েও কিন্তু এটা বলা আছে আর কি। তবে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের প্রশাসনিক এবং বিচারক এবং অন্যান্য প্রশাসনিক, চিকিৎসা, প্রকৌশল এবং শিক্ষা বিভাগের কর্মচারীরা ধর্মঘট থেকে বঞ্চিত থাকবেন। এবার গণতান্ত্রিক অধিকার। সরকারি কর্মচারীরা পূর্ণ গণতান্ত্রিক অধিকার ভোগ করবেন, তবে তারা কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না। তবে দেশের আইন অনুযায়ী নিষিদ্ধ এমন কোনো অধিকার অন্তর্ভুক্ত হবে না মানে এই গণতান্ত্রিক অধিকারের মধ্যে। টিভি বা রেডিও প্রোগ্রামে গ্রহণের অধিকার। সরকারি কর্মচারীরা কর্তৃপক্ষকে আগাম জানিয়ে এবং কিছু নিয়ম এবং শর্ত মেনে রেডিও বা টিভি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে। তবে এই ধরনের প্রোগ্রামে কখনো বলা উচিত না
যে সাম্প্রদায়িক সংকীর্ণতাকে যে উস্কে দেয় সেরকম কোনো কথা বলা যায়, সাম্প্রদায়িক বা সংকীর্ণতাকে উস্কে দিচ্ছে, চিন্তাকে উস্কে দিচ্ছে, এই ধরনের কোনো কথা বলা যাবে না। দেশের ঐক্য অখণ্ডতার বিরোধিতা এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে করা যাবে না। নাম্বার ইতে আছে লেখালেখি করার অধিকার। সরকারি কর্মচারীরা কোনো সাহিত্য, বিজ্ঞান, বৈজ্ঞানিক রচনায় তার অবদান রাখতে পারেন। যে কোনো সংবাদ মাধ্যম বা সাময়িকীতে চিঠিপত্র লিখতে পারেন, তবে নির্দিষ্ট বিধির আওতায় থাকতে হবে। এই অধিকারগুলি সরকারি কর্মচারীদের তাদের নিজস্ব মত প্রকাশ এবং সৃজনশীলতায় উৎসাহিত করে, তবে রাষ্ট্রের আইন এবং সুরক্ষার স্বার্থে নির্দিষ্ট কিছু শর্তও তাদেরকে মেনে চলতে হয় আর কি। 3 নম্বরে যে কোশ্চেনটা ছিল, স্টেট দ্য কন্ডিশনস 3 of special casual leave for participating in sports event, cultural activities and mountaineering expeditions. এটা 12 নম্বরের কোশ্চেন ছিল। ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল পার্ট 1 এর অ্যাপেন্ডিক্স 11 এই 3 ধরনের স্পেশাল লিভের কথা বলা আছে। এই 3টেই বলা আছে একদম স্পেশাল লিভ। এই রুল অনুসারে স্পোর্টস ইভেন্টসে কোনো কর্মচারীকে একটি ক্যালেন্ডার বছরের মধ্যে অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে সর্বাধিক 30 দিন পর্যন্ত স্পেশাল ক্যাজুয়াল লিভ ফর পার্টিসিপেটিং ইন স্পোর্টস ইভেন্টস এটা দেওয়া যেতে পারে। কীভাবে দেওয়া যেতে পারে? যদি সেই কর্মচারী জাতীয় বা আন্তর্জাতিক মানের কোনো খেলায় অংশগ্রহণ করতে যান। নাম্বার 2, অল ইন্ডিয়া কাউন্সিল অফ স্পোর্টস এবং ভারতের মিনিস্ট্রি অফ এডুকেশন দ্বারা স্বীকৃত ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন বা অ্যাসোসিয়েশন যদি কোনো কর্মচারীকে জাতীয় বা আন্তর্জাতিক কোনো খেলায় অংশগ্রহণ বা ট্রেনিংয়ের জন্য মনোনীত করেন। তারপরে কালচারাল অ্যাক্টিভিটিস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্পোর্টস কন্ট্রোল বোর্ড দ্বারা আয়োজিত কোনো জাতীয় বা আন্তর্জাতিক মানের কোনো নাচ, নাটক মানে অভিনয়, সঙ্গীত, কবিতা আবৃত্তি প্রভৃতি জায়গায় কোনো সরকারি কর্মচারী অংশগ্রহণ করতে চাইলে কোনো কর্মচারীকে একটি ক্যালেন্ডার বছরের মধ্যে মানে জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে সর্বাধিক 30 দিন পর্যন্ত স্পেশাল ক্যাজুয়াল লিভ ফর পার্টিসিপেটিং ইন কালচারাল অ্যাক্টিভিটিস এটা দেওয়া যেতে পারে। নাম্বার সি, মাউন্টেনিং এক্সপিডিশনস। ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফেডারেশন এর দ্বারা আয়োজিত বা অনুমোদিত কোনো পর্বতারোহণ অভিযানে কোনো সরকারি কর্মচারী অংশগ্রহণ করতে চাইলে তাকে একটি ক্যালেন্ডার বছরের মধ্যে অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে সর্বাধিক 30 দিন পর্যন্ত স্পেশাল ক্যাজুয়াল লিভ দেওয়া যেতে পারে। 30 দিনের বেশি সময় লাগলে বাকি দিনগুলি অন্যান্য সাধারণ ছুটির মধ্যে ধরা যাবে। এবার 3 বি, স্টেট দ্য কন্ডিশনস রুলস ফর গ্র্যান্টিং স্পেশাল পে আন্ডার রুল 5A3 অফ WBSR পার্ট 1 অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ। এটা 8 নম্বরের ছিল। ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল পার্ট 1 এর 5-এর 33 নম্বর নিয়ম অনুসারে নাম্বার 1A, স্পেশাল অডিয়াস, বিশেষ কঠিন অডিয়াস, কঠিন পরিস্থিতির কোনো কাজ যেমন ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ফরেস্ট রেঞ্জার, হেলথ ওয়ার্কার এন্ড রুরাল এরিয়ার, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ার, ফায়ার সার্ভিস পার্সোনেল এই ধরনের কাজগুলো করবার জন্য, বা বি, কাজের পরিধি এবং দায়িত্বের নির্দিষ্ট কোনো বৃদ্ধির জন্য যেমন ডেপুটেশনে থাকা, বা নাম্বার সি, যেখানে কর্মচারীদের কাজ করতে হচ্ছে সেখানকার পরিবেশ স্বাস্থ্যের জন্য উপযুক্ত না হওয়ার জন্য কোনো কর্মচারী তার স্বাভাবিক বেতন এবং ভাতার অতিরিক্ত টাকা বেতন ভাতা হিসেবে পেতে পারেন, তাকে স্পেশাল পে বলে। এবার নাম্বার 4, ডিফাইন দ্য ফলোইং টার্ম উইথ রেফারেন্স টু অ্যাপ্রোপ্রিয়েট রুল। এবার টিকার মতো দিয়েছে, হাফ ডে ক্যাজুয়াল লিভ আর আর্ন লিভ এই দুটো নিয়ে বলতে বলেছে। হাফ পে ক্যাজুয়াল লিভ কি বলছে? ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল পার্ট 1 এর অ্যাপেন্ডিক্স 10 তার আবার 1 এ নম্বর রুল অনুসারে ওয়ার্কিং ডেকে 2 ভাগে ভাগ করা হয়। দুপুর 1:45 আগের অংশকে বলা হয় ফোরনুন, তার পরের অংশকে বলা হয় আফটারনুন। এবার যদি কোনো কর্মচারী পূর্ণ দিবস ছুটির প্রয়োজন না থাকে তখন সে সঠিক সময়ে অফিসে এসে 1:45 পরে অফিস থেকে চলে যেতে পারে, অথবা দুপুর 1:45 এসে শেষ পর্যন্ত অফিস করতে পারে। এই অর্ধ দিবস ছুটিকে হাফ ডে ক্যাজুয়াল লিভ বা কম্পেনসেটরি ক্যাজুয়াল লিভ বলে। এই কম্পেনসেটরি ক্যাজুয়াল লিভ হাফ পে না দিয়ে যদি কম্পেনসেটরি ক্যাজুয়াল লিভ বলে দেয় তাহলে কিন্তু কনফিউশন হয়ে লাভ নেই, এটাও পড়ে যেতে পারে পরীক্ষায়। তারপরে আসছে আর্ন লিভ। ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল পার্ট 1 169 থেকে 172 পর্যন্ত নিয়মাবলীতে আর্ন লিভের বিষয়টা উল্লেখ করা আছে।
ভোকেশনাল নয় এমন সরকারি কর্মচারীদের জন্য রুল 169 অনুসারে আর্ন লিভ হলো এমন স্ববেতন বা অর্জিত ছুটি যা কোনো কর্মচারী ছুটির পরিবর্তে বেতন হিসেবে নিতে পারেন। প্রতিটি সরকারি কর্মচারীকে বছরের প্রথম কাজের দিনে অর্থাৎ জানুয়ারি মাসে এবং জুলাই মাসের প্রথম কাজের দিনে 15টি করে ছুটি অগ্রিম দেওয়া হয়। এই ছুটি সর্বাধিক 300+15 দিন পর্যন্ত জমিয়ে রাখা যায়। বিশেষ দ্রষ্টব্য, রুল 166 এর আইভি অনুসারে রুল 169 থেকে রুল 172 পর্যন্ত নিয়মাবলী অনুসারে যে ছুটি অর্জিত হয় তাকে আর্ন লিভ বলে। তাহলে 166 এর যে আইভি আছে সেখানে এই কথাটা বলা আছে, আর্ন লিভ কাকে বলে। সেখানে বলছে 169 থেকে 172 পর্যন্ত নিয়মাবলীর মধ্যে যে ছুটিগুলো আছে তাকে আর্ন লিভ বলে। তাহলে এটাও কিন্তু একটা মানে এর মধ্যে বলে দেওয়া যেতে পারে। এবার রুল 169 যেটা বলছে সেটা একটু দেখি। প্রতি বছর ভোকেশনাল বাদে বাকি সমস্ত কর্মচারীদের লিভ অ্যাকাউন্টে একটি ক্যালেন্ডার বছরের প্রথম দিন মানে জানুয়ারি মাসে 15টা, জুলাই মাসে 15টা, এইভাবে দুটি ইনস্টলমেন্টে জমা মানে ক্রেডিট করা হবে। একটি ইনস্টলমেন্টের বাকি থাকা ছুটি পরের ইনস্টলমেন্টের ছুটির সঙ্গে যোগ করে দেওয়া হবে। এইভাবে 300+15 দিন জমানো যাবে। মূল আইনে এটা 240 দিন আছে। ফিনান্স ডিপার্টমেন্টের 20/5/1999 তারিখের 4625 নম্বর নোটিফিকেশনের মাধ্যমে এই অর্জিত ছুটি জমানোর পরিমাণ বাড়িয়ে 300+15 করা হয়েছে। একজন কর্মচারী এই ছুটি একটানা 120 দিন পর্যন্ত নিতে পারবে। তবে আর্ন লিভ নিয়ে ভারতের বাইরে যদি যায়, বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, ব্রহ্মদেশ মানে মায়ানমার প্রভৃতি দেশে গেলে সর্বাধিক 240 দিন পর্যন্ত এই ছুটি নেওয়া যাবে। এবার রুল 170 পড়া হলো। এবার 170 কি বলছে দেখা যাক। 170 বলছে এই ছুটি জমা বা ক্রেডিটের হিসাবগুলি এখানে বলা আছে। কোনো কর্মচারী যখন চাকরিতে জয়েন করছে বা যে বছর রিটায়ার করছে, যখন তার পূর্ণ বছর আসছে না, তখন প্রতি পূর্ণ মাস পিছু 2.5 দিন করে ছুটি জমা হবে। পূর্ণ মাস পিছু মানে যে মাসটা সে পূর্ণ করলো, একদিনও কম হলেও কিন্তু সেই মাসটাকে বাদ ধরতে হবে। পূর্ণ ছুটির জন্য মাস পিছু 2.5 দিন করে ছুটি জমা করতে হবে। এক্ষেত্রে চাকরিতে জয়েনের মাস যদি 21 দিন সে কাজ করে থাকে, তাহলে সেই মাসটিকে পূর্ণ মাস ধরতে হবে। আর কি বলছে, এক্ষেত্রে চাকরিতে জয়েনের মাসে যদি 21 দিন কাজে যুক্ত থাকে, তাহলে তাকে পূর্ণ মাস ধরতে হবে। এর অর্থ হলো 9 বা 10 তারিখ পর্যন্ত চাকরিতে জয়েন করলে সেটি পূর্ণ মাস হিসেবে ধরার সম্ভাবনা থাকবে। এইভাবে এইভাবে রেজিগনেশন বা ডাইস নন বা রিমুভ বা ডিসমিসের সময়কেও ধরতে হবে। যদি কর্মচারী ডাইস ননে থাকেন, তাহলে প্রতি 10 দিন অন্তর একটান করে আর্ন লিভ কিন্তু কমে যাবে। এইভাবে 6 মাসে ব্লকে সর্বাধিক 15টা পর্যন্ত ছুটি বাদ চলে যাবে। 15টার বেশি কিন্তু তার ছুটি বাদ চলে যাবে না। এটা 170-এ এইসব নিয়মগুলো বলা আছে। 171 কি বলছে? 171 বলছে ভোকেশন কর্মচারীদের বিষয়টা এটা নিয়ে বলা আছে। এদের ছুটি জমা হবে এটা এক ক্যালেন্ডার বছরে যতদিন কাজ করছে বা পরিষেবা দিয়েছে সেই অনুপাতে। নিয়মগুলি উপরের নিয়মের সঙ্গে সাদৃশ্য রেখেই আছে, মোটামুটি এক। কিন্তু বেসিক ধারণাটা হচ্ছে এটা যে পরিমাণ ওরা কাজ করছে সেই অনুপাতে তাদের ছুটিটা ক্যালকুলেট হবে। 172 এটাতে এবার জাজ রেজিস্ট্রার অফ স্মল সিজেস কোর্ট অফ ক্যালকাটা, এবার বলছে মেম্বার অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস জুডিশিয়াল আদার এমপ্লয়িজ অফ স্মল সেশনস কোর্ট, আর কি এটা সেশন কোর্ট হবে, যাই হোক ঠিক আছে, ক্যালকাটা অর সিভিল কোর্ট অর ক্রিমিনাল কোর্ট অর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যান্ড মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এদের ছুটিগুলো নিয়ে এই বিষয়ে কিন্তু এখানে 172-এ বলা আছে। যাই হোক, মোটামুটি এটা একবার দেখে নিতে হবে। আমি মোটামুটি একটা গাইডলাইন দিয়ে দিলাম, নাম্বারগুলো ধরে ওই বইগুলোর থেকে, এগুলো রুলের বইগুলো যেগুলো আছে নেট থেকে ডাউনলোড করে হোক, সেগুলো থেকে পড়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। তারপরে 4-এর বি নম্বরের কোশ্চেন যেটা আছে সেটা, স্টেট দ্য অ্যাসপেক্ট হুইচ মাস্ট বি রেকর্ডেড ইন দ্য সার্ভিস বুক। কোন কোন জিনিসগুলো সার্ভিস বুকে অবশ্যই রেকর্ড করতে হবে, এটা 10 নম্বরের কোশ্চেন দিয়ে রেখে দিয়েছে। কী করতে হবে? ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল পার্ট 1-এর 37 থেকে 45 একদম পরিষ্কার। আইনের বই কিন্তু এই যে কোশ্চেনগুলো করে না, সেগুলো কিন্তু আইনের বই প্রত্যেকটা দেওয়া থাকে। নিজের বুদ্ধি লাগিয়ে আমি লিখে দিলাম সার্ভিস বুকে এইসব লিখতে হবে, ভীষণ উপকারের কাজ করে চলে আসলাম, নাম্বার বেলায় কিছু পাওয়া যাবে না। সুতরাং বইয়ে যেভাবে বলা আছে, আর কিছু কিছু কি ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটাই কিন্তু যদি আমরা লিখতে পারি, তাহলে কিন্তু বোঝা যাবে যে আমি
ঠিক বই পড়ে উত্তর দিচ্ছি, এবং এক্সামিনার যারা এক্সামাইন পড়বেন তারা কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে, আমি নিয়োগের তারিখটাই মানে বললাম না, তাহলে বুঝলো যে মানে বাকি সব কিছু লিখে গেলাম, বেতনের বিবরণ, ইনক্রিমেন্ট কবে হয়েছে সব লিখলাম। আমরা জানি যেহেতু সার্ভিস বুক নিজেরটা দেখেছি, তো কিন্তু আসল নিয়োগের তারিখটা বা বয়স যেটা সেটা আমি লিখলাম না, তখন কিন্তু বোঝা যাবে যে বেটা পুরো পড়াশোনা করছে না, বেটা ধাক মারতে চলে এসছে, এই ক্ষেত্রে কিন্তু নাম্বারটা কমে যাবে। ঠিক আছে, এবার আমরা একটু বলি ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল পার্ট 1-এর 37 থেকে 45 নম্বর নিয়মে সার্ভিস বুকে কী কী লিপিবদ্ধ করতে হবে সেটা বলা আছে। ব্যাস মিটে গেল, আমি কী কী লিপিবদ্ধ করবো এখান থেকে পেয়ে যাচ্ছি। অস্থায়ী কর্মচারী বাদে বাকি সকল কর্মচারীদের জন্য সার্ভিস বুক থাকা বাধ্যতামূলক। এটাও কিন্তু একটা আইনের বই বলা আছে, মানে আইনে বলা আছে প্রত্যেক কর্মচারীর জন্য প্রথম নিয়োগের দিন থেকেই 2টি সার্ভিস বই রাখা হবে। একটা কপি তার বর্তমান অফিসের প্রধানের কাছে থাকবে এবং কর্মচারীর সঙ্গে অফিসের থেকে স্থানান্তরিত হবে, আর অন্য কপিটি কর্মচারীদের কাছেই থাকবে। সার্ভিস বইয়ে নিম্নলিখিত বিষয়গুলো রেকর্ড করার প্রয়োজন আছে। নিয়োগের তারিখ, কর্মচারীর প্রথম নিয়োগের তারিখ সেখানে লিখতে হবে। পদবি এবং বিভাগের নাম, কর্মচারীর পদবি এবং পদ, আর কি পদবি বলতে এখানে পদ এবং বিভাগের সংক্রান্ত তথ্য সেটা কিন্তু লিখতে হবে। বেতন এবং ভাতার বিবরণ, কোন বেতনে কোন স্কেলে সে চাকরি পাচ্ছে, অন্যান্য ভাতা কি পাচ্ছে সেগুলো কিন্তু লিখতে হবে। চাকরির পরিবর্তন, বদলি, পদোন্নতি বা পদ অবনমন যদি কিছু থাকে সেটাও কিন্তু সেখানে লিখতে হবে। ছুটি সম্পর্ক বা অনুপস্থিতি এগুলো লিখতে হবে। কর্মচারী ছুটি নিচ্ছেন, অনুপস্থিত থাকছেন তাহলে সে বিষয়ে উল্লেখ করতে হবে। সার্ভিস বুক যাচাইয়ের তারিখ, সার্ভিস বুক প্রত্যেক বছর আমরা জানি যে সার্ভিস বুককে ভেরিফিকেশন করতে হয়, সার্ভিস ভেরিফিকেশন। সার্ভিস বইয়ে নিয়মিত যাচাইয়ের মানে সার্ভিস ভেরিফিকেশনের তারিখ এবং সঙ্গত সার্টিফিকেটটা মানে এখানে লিখতে হবে। অতিরিক্ত দায়িত্ব পালন, যদি কোনো কর্মচারীকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয় তাহলে তার বিবরণ কিন্তু সেখানে লেখা থাকবে। বৈদেশিক সেবা, যদি কোনো কর্মচারী বিদেশি সেবায় থাকেন বা সেই সেবা সংক্রান্ত তথ্য কিন্তু লিখতে হবে। এইটা কিন্তু বিদেশি সেবা বলতে মানে ভারতের বাইরে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে সে মানে চাকরি করে এলাম সেটা নয়। এখানে বিদেশি সেবা বলতে কনসোলিডেটেড ফান্ড, মানে যে ফান্ড থেকে আমাদের বেতন হয় সেই ফান্ডের বেতন ছাড়া সরকারি কর্মচারীদের বেতন যে হয় সেই ফান্ড ছাড়া অন্য কোনো ফান্ড থেকে যদি তাদের অ্যাডহক কোনো হেড থেকে যদি তাদের বেতন হয় তখন সেটাকে বলবে বিদেশি সেবা বা ফরেন সার্ভিস। ঠিক আছে, এবার অভিযোগ বা শাস্তি যদি কোনো কর্মচারী পায়, তার বিরুদ্ধে অভিযোগ থাকে বা শাস্তি দেওয়ার কোনো বিষয় থাকে তাহলে সেটা রেকর্ড করতে হবে। অবসরের তথ্য, অবসর গ্রহণের তারিখ এবং কারণ সেটা লিখতে হবে। স্বাক্ষর সার্ভিস বইতে কর্মচারী এবং কর্তৃপক্ষকে স্বাক্ষর করতে হবে। এখানে কিছু বিশেষ দ্রষ্টব্য আমি যেটা যতটুকু পেরেছি সেটা লিখছি। সার্ভিস রুলের পার্ট 1-এর 37 থেকে 45 নম্বর নিয়মে বলা আছে, সেগুলোকে একসঙ্গে করে বলা হচ্ছে। কি মানে এইগুলোর মধ্যে বলা আছে একদম, মানে যদি আমরা করি মানে ওটাকে বাংলা করার চেষ্টা করি তাহলে মোটামুটি এইরকম ধরনের একটা বাংলা দাঁড়াচ্ছে যেটা আমাদের মানে একটা উত্তর লিখতে সাহায্য করবে। অস্থায়ী কর্মচারী বাদে সকল কর্মচারীদের জন্য সার্ভিস বুক থাকা বাধ্যতামূলক, পরিষ্কার করে 37 নম্বরে বলাই আছে। প্রত্যেক সরকারি কর্মচারীর জন্য প্রথম নিয়োগের দিন থেকে 2টি সার্ভিস বই রাখা হবে। এক কপি বর্তমান প্রধানের কাছে থাকবে, কর্মচারীর সঙ্গে অফিস থেকে স্থানান্তরিত হবে। তবে পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এবং পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসের ক্ষেত্রে এই সার্ভিস রেকর্ডগুলি কেন্দ্রীয়ভাবে হোম, পার্সোনেল এবং প্রশাসনিক সংস্কার বিভাগ রক্ষিত করবে। অন্য কপি কর্মচারীদের নিজের কাছে থাকবে। সরকারি কর্মচারীদের জীবনের প্রতিটি ধাপ তার সার্ভিস বইতে লিপিবদ্ধ করতে হবে। এগুলো কিন্তু আইনে বইয়ে যেভাবে বলা আছে সেটাই আমি পড়ছি। বিভিন্ন এবং প্রতিটি এন্ট্রি তার অফিসের প্রধান দ্বারা স্বাক্ষরিত করতে হবে। যদি কোনো কর্মচারী নিজেই অফিসের প্রধান হন তাহলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষে কিন্তু স্বাক্ষর করবেন। অফিসের প্রধানকে নিশ্চিত করতে হবে যে সব এন্ট্রি সঠিকভাবে লিপিবদ্ধ এবং স্বাক্ষরিত হয়েছে এবং বইতে কোনো মুছে ফেলা বা কাটাকাটি নেই। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। কোনো মানে সাদা কালি ব্যবহার করা বা একটা লাইন ছিল সেটাকে ধরে কেটে দিলাম, এগুলো কিন্তু সার্ভিস বুকে করা যায় না। সমস্ত সংশোধন যথাযথভাবে করা, স্বাক্ষরিত হওয়া জরুরি। বছরের শুরুর দিকে এটি একটি নির্দিষ্ট সময়ে অফিসের প্রধান বা সরকার বিশেষ অনুমোদনের কোনো কর্মকর্তা সার্ভিস বুকটি যাচাই করবেন। যাচাই করবার পর তিনি নিশ্চিত হবেন যে সংশ্লিষ্ট কর্মচারীর সমস্ত তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। এরপরে তিনি সার্ভিস বইতে তার স্বাক্ষর এবং নিম্নলিখিত সার্টিফিকেটে তিনি দেবেন। সার্ভিস মানে যে তারিখ পর্যন্ত যাচাই করা হয়েছে, যে নথি থেকে যাচাই করা হয়েছে সেটাও তিনি উল্লেখ করে দেবেন। আচ্ছা,
মানে সার্ভিস ভেরিফিকেশন যেটাকে বলছে সেটা বলছে এখানে। যাচাইয়ের বার্ষিক সার্টিফিকেট যদি কোনো অংশের চাকরি তথ্য অফিস থেকে যাচাই করা সম্ভব না হয়, তবে সেই নির্দিষ্ট সময়কাল উল্লেখ করে অফিসারকে তা পরিষ্কারভাবে লিখিতভাবে জানাতে হবে। সেই সময়কালের জন্য সংশ্লিষ্ট কর্মচারী লিখিত বিবৃতি এবং সহকর্মীদের সাক্ষ্য রেকর্ড সার্ভিস বুকের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। উপরোক্ত যাচাইটি সমস্ত পেনশনযোগ্য চাকরির ক্ষেত্রে প্রযোজ্য, তা স্থায়ী বা অস্থায়ী, প্রফেশনাল, যে কোনো ধরনের চাকরি হোক না কেন। প্রতিষ্ঠানের বেতন বিল ধ্বংসের আগে, মানে বেতন বিলগুলোকে নষ্ট করার আগে অস্থায়ী কর্মচারীদের চাকরির সময়কাল বেতন বিল থেকে যাচাই করে সঠিকভাবে সার্ভিস বুক লিপিবদ্ধ এবং স্বাক্ষরিত করতে হবে। অফিস প্রধান বা অন্য অনুমোদিত সরকার অফিসারকে নিশ্চিত করতে হবে যে ভবিষ্যতে নির্দিষ্ট এই তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা যায় অস্থায়ী বা অতিরিক্ত দায়িত্ব পালন করা চাকরি পেনশনযোগ্য হবে কিনা। যখন কোনো গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি কর্মচারীকে এক অফিস থেকে অন্য অফিসে বদলি হন, তখন তার আগে অফিসের প্রধান বা সরকারের প্রধান বিশেষ অনুমোদিত অন্য কোনো সার্ভিস বই তা স্বাক্ষর সহ পুরো চাকরির সময়কাল যাচাইয়ের ফলাফল, মানে বেতন বিল প্রাপ্তি স্বীকারের ভিত্তিতে তখন তিনি লিখে দেবেন। তারপর সার্ভিস বইটি নতুন অফিসে প্রেরণ করা হবে যেখানে তাকে বদলি করা হয়েছে। সার্ভিস বইয়ের কপি ব্যক্তিগত হেফাজতেও একটা থাকবে অন্তত বছরে অন্তত একবার, এবং বদলির সময়ে অফিসের প্রধান তার অনুমোদিত কোনো কর্মকর্তা সঠিক স্বাক্ষর সহ সব তথ্য হালনাগাদ করে দেবেন। সার্ভিস বইয়ে কোনো রকম কপিতে নতুন তথ্য যোগ, পরিবর্তন, কাটাকাটি করা হলে তা শুধুমাত্র তখনই গণ্য করা হবে যখন তা যথাযথ কর্তৃপক্ষের দ্বারা স্বাক্ষরিত থাকবে। সার্ভিস বই ইংরেজিতে পাশাপাশি বাংলায় অথবা নেপালি ভাষায়, বা মানে নেপালি ভাষা যেখানে সরকারি ভাষা, তৈরি করতে হবে। সার্ভিস বইয়ের পৃষ্ঠা জুড়ে করা কোনো এন্ট্রি পরবর্তীতে সার্ভিস বইয়ের প্রাসঙ্গিক কলামে শব্দগুলো বসাতে হবে। ব্যক্তিগত চরিত্র সম্পর্কে সার্টিফিকেট সাধারণ সার্টিফিকেট বইতে লেখা উচিত নয়, যদি না বিভাগীয় প্রধান তা নির্দিষ্টভাবে নির্দেশ দেন। তবে যদি কোনো সরকারি কর্মচারীকে নিম্নতর স্থায়ী পদে নামিয়ে দেওয়া হয়, তাহলে সেই নামানোর কারণ সংক্ষেপে প্রাসঙ্গিক কলামে উল্লেখ করতে হবে। প্রতি বছর অফিস প্রধানের দায়িত্ব হবে তার অধীনে থাকা সরকারি কর্মচারীদের সার্ভিস বই দেখানো এবং তাদের স্বাক্ষর নেওয়া, যা প্রমাণ করবে যে তারা সার্ভিস বই পরিদর্শন করছেন। এরকমভাবে কিন্তু পরপর রুলগুলোতে কিন্তু এভাবে দেওয়া আছে। আরও পড়ছি, বিশাল বড় গত অর্থবছর থেকে তিনি এই কাজ করছেন তা নিশ্চিত করে 15ই মার্চের মধ্যে তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে একটি সার্টিফিকেট জমা দেবেন। সরকারি কর্মচারীদের স্বাক্ষর দেওয়ার আগে নিশ্চিত করতে হবে যে তাদের সার্ভিস সঠিকভাবে যাচাই এবং সার্টিফাই করা হয়েছে। যদি কোনো সরকারি কর্মচারী বিদেশি সেবায়, মানে ফরেন সার্ভিস যেটাকে আমরা বলছি, বিদেশি সেবায় নিযুক্ত থাকেন, তবে অডিট অফিসার তার বিদেশি সেবার প্রাসঙ্গিক এন্ট্রি করবার পর স্বাক্ষর নেওয়া হবে। যদি কোনো গ্রুপ ABCD কর্মচারীদের স্থায়ী এবং অস্থায়ীভাবে এক অফিস থেকে অন্য অফিসে বদলি হন, তখন তার সার্ভিস বইতে বদলির প্রকার উল্লেখ করতে হবে। এরপর অফিস প্রধান বা সরকারের বিশেষ অনুমোদিত অন্য কোনো কর্মকর্তা সার্ভিস বইটি তার বর্তমান তারিখ পর্যন্ত যাচাই করবেন এবং স্বাক্ষর করবেন। তারপর একটি নতুন অফিসের প্রধানের কাছে পাঠানো হবে, যিনি ভবিষ্যতে এই সার্ভিস বইটি তার অফিসে রক্ষণাবেক্ষণ করবেন। যদি কোনো সরকারি কর্মচারী বিদেশি সেবায় বদলি হন, তাহলে তার অফিসের প্রধান বা বিভাগীয় প্রধানকে সার্ভিস বইটি পাঠাতে হবে অ্যাডিশনাল জেনারেল দ্বারা নির্ধারিত অডিট অফিসারের কাছে। অডিট অফিসার বইটিতে তার স্বাক্ষর, দলিল বদলির অনুমোদন, বিদেশি সেবায় ছুটির জন্য প্রযোজ্য বিধান ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে তা ফেরত দেবেন। তখন সরকারি কর্মচারীদের আবার সরকারের সেবায় ফিরে আসবেন। যখন সরকারি কর্মচারী আবার সরকারের সেবায় ফিরে আসবেন, তখন তার সার্ভিস বইটি আবার অডিট অফিসারের কাছে পাঠাতে হবে, যিনি বিদেশি সেবার সাথে সম্পর্কিত এবং সব প্রয়োজনীয় তথ্য তার স্বাক্ষরের মাধ্যমে সেখানে উল্লেখ করবেন। বিদেশি সেবায় কাটানোর সময়কাল সম্পর্কিত কোনো এন্ট্রি অন্য কোনো কর্তৃপক্ষ দ্বারা স্বাক্ষরিত হতে পারবে না, শুধুমাত্র অডিট অফিসাররা করতে পারবেন। মোটামুটি এইটাই ছিল 4 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সারের। আমি মোটামুটি যা পেলাম সেটা বললাম। ওই কি বলে, আমাদের 37 থেকে 45 নম্বর নিয়মটা যেটা বলা ছিল, এখানে তো ছোট করে দেওয়া হলো যেহেতু এটার 10 নম্বর। এবার এইটা হচ্ছে আইনের বইয়ে যা বলা আছে সেটা। এবার এখান থেকে
আমাদেরকে কি করতে হবে, যে যার যেটা পছন্দ সেখান থেকে কেটে যতটুকু সম্ভব এখান থেকে আমাদের লেখার চেষ্টা করতে হবে। আজকে মোটামুটি এখানেই শেষ করছি। আবার পরের ভিডিওতে বাকি এই 5 নম্বরের এই যে কোশ্চেনের অ্যান্সার, এটা 12 নম্বরের কোশ্চেন আছে, সেখান থেকে আবার আমরা পরের ভিডিওতে দেখব।